আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। কুইক রেন্টাল আইন নামে পরিচিত বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের দায়মুক্তি এবং মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ এবং বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। আইনজীবী শাহদিন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। অথর ইয়াসমিনের রিপোর্ট। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এ আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেওয়া হয় একক ক্ষমতা। গেল 5 আগস্টের পর আইনের দুটি ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। শাহদিন মালিক বলেন, লুটপাটকে আইনি ভিত্তি দিতে ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই এই আইন করা হয়েছিল। আমাকে যদি আপনি ক্ষমতা দেন যে আপনার সাথে একটা 50 কোটি টাকার চুক্তি করলাম, ওনার সাথে 100 কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব, এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। রিটকারী আইনজীবী রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে আদালত। এ আদেশের ফলে সরকার চাইলে বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের কাজে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। এমনকি দেশের নির্বাচন সংস্কারের গতির উপর নির্ভর করছে, এমনটাই মত তার। COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে COP29-এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সম্মেলন। সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের নির্বাচন ও পরিকল্পনা নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে AFP-র এক প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, এ লক্ষ্যে তারা কাজ করছেন। এটি একটি প্রতিশ্রুতি যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন হবে এবং নির্বাচিতরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। অন্তর্বর্তী সরকার তাই মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। নির্বাচন প্রসঙ্গে তিনি আরো জানান, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই, তবে সংস্কার কাজে সবাইকে এক হতে হবে। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হতে পারে। এদিকে বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে LDC উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এখানে জলবায়ু সংকট মোকাবেলায় এবং পৃথিবী ও মানুষের কল্যাণকর সভ্যতার জন্য নতুন একটি অর্থনৈতিক কাঠামো গড়ার আহ্বান জানান তিনি। রাকিব হাসান, আরটিভি। আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের স্থানীয় সময়ে আজ সকালে COP29 সম্মেলন কেন্দ্রের সাইটলাইনে বৈঠক করেন তারা। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে 4 দিনের সরকারি সফরে বাকুতে অবস্থান করছেন। সেখানে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ এবং বৈঠক করছেন অধ্যাপক ইউনূস। সম্মেলনের ফাঁকে বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করছেন এবং আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর দেশ, মানুষের ভাগ্য এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে বিএনপির পূর্ণ সমর্থন থাকবে বলে জানান তিনি। তবে সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ নাও হতে পারে বলে মত জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। একই সঙ্গে সংস্কারের জন্য যৌক্তিক সময়কে টেনে লম্বা না করার দাবিও দলটির। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল তার রিপোর্টে আরও জানাবেন। দলীয় সরকারের অধীনে গত 3টি জাতীয় সংসদ নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধ করেনি আওয়ামী লীগ, পুরো নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে, এমনটাই মনে করে দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী। ছাত্র জনতার বিপ্লবে ফেসিবাদ পতনের পর অন্তর্বর্তী সরকারের যাত্রায় সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে দলগুলো। বিএনপির দ্রুত নির্বাচন চাইলেও জামাত চাইছিল সংস্কার, যার প্রেক্ষিতে 2 দফা সংলাপ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। নির্বাচন নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে বলে মনে করে বিএনপি। দ্রুত নির্বাচন না দিলে গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ইন্টারিম গভর্নমেন্ট তার নির্বাচন করবে, সংস্কারগুলো করবে, যত দ্রুত করবে আমাদের পূর্ণ সমর্থন আছে। ইন্টারিম গভর্নমেন্টকে উপরে নির্ভর করছে বাংলাদেশের এই বিপ্লবের আপনার সাফল্য, এর সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ, এর সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। জামায়াতের আমির মনে করেন সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ নাও হতে পারে, তবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার চান তিনি। এই যৌক্তিক সময়টা এমন হওয়া উচিত নয় যে এটাকে টেনে অনেক লম্বা করে মানুষের মধ্যে আবার একটা সন্দেহ, সংশয়, হতাশা সৃষ্টি করা, এটা ঠিক হবে না। সংস্কার হয় তাহলে একটা ভালো নির্বাচন হবে, মানুষ তার পছন্দের দল এবং প্রার্থীকে বাছাই করে নিতে পারবে। এই জন্য আগে না পরে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সংস্কার হতে হবে। অবশ্যই ইলেকশনের শিডিউল ঘোষণার আগে এই সংস্কার সারতে হবে যেগুলো আছে, কারণ শিডিউল ঘোষণা হয়ে গেলে এই সংস্কার কাজ আর আগাবে না, এটা থেমে যাবে। তখন নির্বাচনী প্রক্রিয়াটাই হবে মুখ্য বিষয়। সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া একসাথেই আগাবে, আমরা সেটা দেখতেও পাচ্ছি। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুসংহত হবে বলে মনে করেন বিএনপি ও জামায়াত। সংস্কার হলো, নির্বাচন হলো না, তাহলে কি হলো? আবার নির্বাচন হলো কিন্তু সংস্কার হলো না, ক্ষেত্র তৈরি হলো না, মাঠ তৈরি হলো না, এর মাঝে নির্বাচন এসে গেল, তাহলে সেই নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না। নির্বাচনের নামে অতীতের 3টা নির্বাচনের মতো হয়তো বা আরেকটা খারাপ নজির স্থাপন হবে। জাতি বারবার পথ হারাতে চায় না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে দীর্ঘ 16 ঘণ্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান গণ অভ্যুত্থানে আহতরা। রাত 2:30টার দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলতে পঙ্গু হাসপাতালের সামনে যান 4 উপদেষ্টা। ভুল স্বীকার করে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন তারা। এরপরই হাসপাতালে ফিরেন। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় বৈঠকে বসবেন আহতদের প্রতিনিধি দল। মাহিন আরাফাতের রিপোর্ট। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতরা। সুচিকিৎসা নিশ্চিত না হওয়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাহায্য প্রাপ্তি সহ বিভিন্ন অভিযোগ ছিল আন্দোলনকারীদের। 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আলটিমেটাম দেয় তারা। 4 জন রোগী দেখে তারা বলে আমাদের সময় নেই, আমাদের যেতে হবে। তো এত বিজি, আমরা যেন আমার জীবনের মায়া না রেখে আমরা রাজপথে নামছি, আমাদের কি জীবনে মায়া নেই? এখন তুই তারা যে কথাগুলো বলছে সেই কথা ধরনের বাস্তবতা পেয়েছেন কিনা সেটা আগে বলেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার আশ্বাসের পরেও আন্দোলন চালিয়ে যায় তারা। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে। মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আসেন 4 উপদেষ্টা। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দেন সমাধানের আশ্বাস। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন, আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান তাহলে আমরা লিখিত দিব। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। হাসপাতাল সিন্ডিকেট বন্ধ সহ আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার আশ্বাস দেন আসিফ মাহমুদ। আর মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা এখনো সহায়তা পায়নি তাদের দ্রুতই আওতায় আনা হবে। হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি। যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং
চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। উপদেষ্টাদের আশ্বাসে মাঝরাতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে আন্দোলনকারীরা। মাহিন আরাফাত, RTV, ঢাকা। ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ফ্যাসিবাদ এবং তাদের দোসররা কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং রাজনীতি করার চিন্তা করে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে দেখতে এসে এই প্রশ্ন তোলেন তিনি। তারেক রহমানের নির্দেশে আহতদের পাশে থাকতে আর্থিক সহায়তা দিচ্ছে বিএনপি। আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতের সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। রাজধানীর উত্তরায় একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন চুয়াডাঙ্গার মাসুদ রানা। স্ত্রী কন্যা নিয়ে থাকতেন রাজধানীর বাড্ডায়। কিন্তু গেল 4 আগস্ট উত্তরায় ছাত্র জনতার আন্দোলনের সময় স্বৈরাচারের বুলেট কেড়ে নেয় তার প্রাণ। উপার্জনক্ষম সন্তান হারিয়ে দুঃখ কষ্টে দিন কাটছে বাবা মায়ের। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের রিপোর্ট, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। ছেলে বাড়ি ফিরবে, নিজ হাতে খাইয়ে দেবে, মায়ের পাশে বসে গল্প করবে নিজের স্বপ্ন নিয়ে। এ আশায় এখনও যেন বুক বেঁধে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাসুদ রানার মা জাহানারা খাতুন। চাকরির সুবাদে চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রাম থেকে রাজধানীর বাড্ডায় এসে স্ত্রী কন্যা সহ বাস করতেন। পরিবার জানায়, হাসিনা সরকারের পতনের আগের দিন রাজধানীর উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন মাসুদ। সেখানেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানায় মৃত। এখনো তোমার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, তাহাও যেন আমার বুক টানটা হয় না। কাকে বাপ বলে ডাকবো আর কি না খোঁজ নেবে। যদি মনে করে যে দেখবো বা দেখে রাখবো বা খোঁজখবর নেব, সরকার চাইলে এটা তাদের পক্ষে সম্ভব। মাসুদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। আমরা চাই যে একজন ব্যক্তির কন্ট্রিবিউটে একটা ফ্যামিলি চলতো, সেই ফ্যামিলিটা যেন আসলে বাধাগ্রস্ত না হয়। তার সন্তান, তার মানে পরিবার, তার আত্মীয় স্বজন যেন কন্টিনিউ করতে পারে। এই ব্যাপারে সরকারের মানে সার্বিক দৃষ্টিভঙ্গি রাখা দরকার। শহীদ মাসুদ রানার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে চুয়াডাঙ্গার জেলা প্রশাসন। আমাদের সর্বশেষ মিটিংয়ে 42 জন আহতের তালিকা আমরা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি এবং এই নিহত এবং আহতদের সার্বিক খোঁজখবর আমরা এই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত নিয়ে থাকি। সাইয়েদ মাহমুদ, RTV। হাজী মোহাম্মদ সেলিমের ছেলে এবং ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গেল রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়। সোলাইমানের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা থাকায় সেখানে হস্তান্তর করবে কোতোয়ালি থানা। এছাড়াও গেল রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম রেজাকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। নাশকতার প্রস্তুতিকালে তাকে আটক করে পুলিশে দেয় জনতা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছেন র্যাব। আটক সবাইকে আজ আদালতে নেওয়া হবে। মৃত্যুবরণ করেছেন জুলাই বিপ্লবের আরেকজন যোদ্ধা আব্দুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শহীদ আব্দুল্লাহ ছিলেন সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বজনরা।
আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন ছাড়া দুর্নীতি দমন কমিশন দুদকের কাজে সাফল্য আসবে না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দুদক সংস্কারে কাজ করছে ইফতেখারুজ্জামান কমিশন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, জবাবদিহিতা এবং নজরদারিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুদক আইন এবং সিভিল সার্ভিস অ্যাক্টে বড় পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। পাচার অর্থ ফেরতে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা হবে। শরীয়ত খানের রিপোর্ট। দুর্নীতি দমনে গঠিত কমিশনের কর্মকর্তারা নিজেরাই জড়িয়ে পড়েন দুর্নীতিতে। প্রতিষ্ঠান পরিণত হয় রাজনীতি আর আমলাতন্ত্রের আজ্ঞাবহে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজতে অন্তর্বর্তী সরকার দুদক সংস্কারে কমিশন গঠন করে। এরই মধ্যে কয়েকটি বৈঠক করেছে ডক্টর ইফতেখারুজ্জামান কমিশন। চিহ্নিত করা হয়েছে প্রতিষ্ঠানটির দুর্বলতা। দুদককে সত্যিকার অর্থে স্বাধীন, কার্যকর ও স্বশাসিত করতে প্রস্তাবনা তৈরির কাজ চলছে। যেটা মোটামুটি প্রতীয়মান হয়েছে যে সবসময় একটা রাজনৈতিক প্রভাব থাকে প্রতিষ্ঠানের যে কর্তৃত্ব, সেই এটা হচ্ছে যে একদিকে রাজনৈতিক প্রভাব, একদিকে আমলাতান্ত্রিক প্রভাবের হাতে জিম্মি। এই বিষয়টাকে কিভাবে উত্তরণ করা যায় সেটা আমাদের একেবারে সর্বোচ্চ প্রাধান্যের জায়গা, আমরা সেটা ভাবছি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা যতটুকু আছে, সম্ভাবনা যতটুকু আছে, সেটা পুরোটাই প্রায় খর্ব হয়ে যাচ্ছে। এই কারণে তাদের মধ্যে বৈষম্য আছে এবং এই ধরনের তান্ত্রিক সম্পর্ক আছে। দুদককে ঢেলে সাজাতে আইনের পরিবর্তন ও আধুনিকায়ন জরুরি। সিভিল সার্ভিস অ্যাক্টের সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করা হবে। কারণ সকল নাগরিকের সমান অধিকার। একজন যেই দুদক একজন প্রধানমন্ত্রীকেও পর্যন্ত প্রয়োজনে আটক করতে পারবেন, সেই দুদক কেন একজন সরকারি কর্মচারীকে আটক করতে পারবেন? এটা বৈষম্যমূলক। কাজেই এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের বৈষম্যবিরোধী চেতনার সাথেও সাংঘর্ষিক। দুদকের সাথে অন্য সংস্থার সমন্বয়হীনতা দূর করে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে জোর দেয়া হচ্ছে। দুদকের পাশাপাশি অন্য বেশ কয়েকটি সংস্থা আছে, যেমন বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর যে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে যার যার অবস্থান থেকে এখন সিঙ্ক করে আর কি সমন্বয়ের মাধ্যমে যে কাজটা করার কথা, সেটা বাস্তবে কখনো হয়নি। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বিবেচনায় নিয়োগের কারণে কমিশন প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তাই দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের স্বচ্ছ উপায় খোঁজা হচ্ছে। চেয়ারম্যান জানান 31 ডিসেম্বরের মধ্যেই তাদের প্রস্তাবনা জমা দেওয়া হবে। যেমন পেশাগত দক্ষতা, ব্যক্তিগত জীবনে সততা, শুদ্ধাচার, স্বচ্ছতা এবং ট্র্যাক রেকর্ড ফর বিং অ্যান অনেস্ট পারসন, এই ধরনের গুণাবলীর পাশাপাশি কোনোভাবেই যেন দলীয় প্রভাবে প্রভাবান্বিত ব্যক্তি না হন। শরীয়ত খান, RTV, ঢাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে। শুল্কমুক্ত আমদানির সুবিধা পেলেও দাম কমায়নি ব্যবসায়ীরা। ফলে চালের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ থাকলেও তেমন একটা কাজে আসছে না। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। প্রায় 1.5 বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। বাজারে চালের দাম হু হু করে বাড়তে থাকায় সরকার দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয়। গত 20 অক্টোবর আমদানি শুল্ক 25% কমালেও 31 অক্টোবর তা পুরোপুরি প্রত্যাহার করে নেয় বাণিজ্য মন্ত্রণালয়। সারা দেশের 102 জন ব্যবসায়ীকে 5,87,000 মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে 32 জন আমদানিকারক এ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে 50,000 মেট্রিক টন চাল আমদানির সুযোগ পেয়েছে। শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও বাড়তি দামে চাল বিক্রি করছে মুনাফাখোর চক্র। ইন্ডিয়া থেকে চাল আসতেছে, এসে যদি আমরা সাশ্রয় না পাই, আমার বাংলাদেশে যদি বাজার নিয়ন্ত্রণ না হয়, তাহলে আমরা এই চাল নিয়ে করব কি? ইন্ডিয়া থেকে চাল ঢুকেছে আপনার, তো চালের দাম তো কমেনি। ভরা মরশুমে চালের দাম এত বেশি, আমরা চলবো কিভাবে? আমাদের যেভাবে ব্যয় বাড়তেছে তেমন তো আয় হচ্ছে না। আমরা মাল কিনতে যাই, পোর্টে দেখি যে সম্পাকাঠের 72 টাকা দাম চাই, তারপর স্বর্ণ 5 চাই আপনার 54 টাকা। চিন্তা করতেছি যে না, দেশি চালেরই মোটামুটি দাম 2-1 টাকা কমে পাওয়া যাবে, এই কারণে আমরা চাল না কিনে ঘুরে আসলাম। তবে চাহিদা অনুসারে যোগান ঘাটতির অজুহাত আমদানিকারকদের। গুটি স্বর্ণা এই চালটি হয়েছে $410, আর সম্পা কাটারি এই চালটি আমদানি হয়েছে আপনার $470। বাংলাদেশের চালের ঘাটতি আশা করি পূরণ হয়ে যাবে। আমরা যারা ব্যবসায়ী আছে, ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করে দেশের চাহিদা পূরণ করব এবং দামটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। চালের বাজারে শুল্ক ছাড়ের সুফল পেতে সরকারের নজরদারির দাবি ভোক্তাদের।
রেজওয়ান শরীফ, RTV। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতের চিকিৎসা সহ কয়েকটি দাবি নিয়ে বুধবারের আন্দোলনের পর সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে কিনা সেই বিষয়ে একটু জানতে চাই, সেই সাথে বৈঠকে কে কে উপস্থিত থাকবেন? রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে এই যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের সুচিকিৎসার দাবিতে কিন্তু গতকাল থেকে তারা একটা আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু আজকে তারা সচিবালয়ে এসেছেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে অলরেডি কিন্তু এখানে আমরা যেমনটা দেখছি যে 14 থেকে 15 জনের একটি যারা আহত হয়েছেন তাদের একটি দল আজকে এখানে উপদেষ্টাদের সাথে বৈঠক করার জন্য অলরেডি তারা এসেছেন এবং সভাকক্ষে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবিটি সেটির বিষয়ে যদি আপনাকে একটু বলি যে তারা বলছে মোট 7টি দাবি তাদের রয়েছে। 7টি দাবির মধ্যে প্রথম যে দাবিটি তারা বলছেন সেটি হচ্ছে যে যখন কোনো মন্ত্রী বা উপদেষ্টা যখন আহত হন কোনো ঘটনার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের যে ধরনের চিকিৎসা দেয়া হয় সেই ধরনের চিকিৎসা সেবা তাদেরকে দিতে হবে, এটি তারা 1 নম্বর দাবিতে উল্লেখ করেছেন। এবং আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন 2 নম্বর দাবিতে, সেটি হচ্ছে যে তারা যে এই পর্যন্ত যারা আহত হয়ে যারা পরিবারের পক্ষ থেকে সেই খরচ বহন করেছেন চিকিৎসার খরচ, সেই চিকিৎসা খরচটি তাদেরকে দিতে হবে। এরকম কিন্তু আরও 5টি দাবি তাদের রয়েছে। সেই 7টি দাবি নিয়ে আজকে এখানে আলোচনা হবে। স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা রয়েছেন কর্মকর্তা তারা রয়েছেন এবং আরও কয়েকজন উপদেষ্টা এখানে আসার কথা রয়েছে এমনটা কিন্তু আমরা জানি এবং সেটিরই কিন্তু এখন প্রস্তুতি শুরু হয়েছে এবং অলরেডি তারা কিন্তু তাদের যে দাবি 7টি দাবি যে নিয়ে এসেছেন সেটি তারা এখানে উপস্থাপন করছেন এবং সেটি নিয়েই কিন্তু এখন আলোচনা হবে। এবং এছাড়াও কিন্তু দেশের বাইরে, ঢাকার বাইরে যেসব ছাত্র গণ অভ্যুত্থানে আহতরা চিকিৎসা নিচ্ছেন তাদের যে সার্বিক পরিস্থিতি সেটির বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে এবং যাদেরকে ইতিমধ্যে দেশের বাইরে পাঠানো হয়েছে তারা কিভাবে চিকিৎসা নিচ্ছেন, সেখানে চিকিৎসা খরচ তাদেরকে কিভাবে দেয়া হচ্ছে সেই বিষয়টি নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে এবং সেই আলোচনার জন্যই কিন্তু মূলত সচিবালয়ের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে সভাকক্ষ সেখানে তারা হাজির হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে মূল বৈঠক সেটি শুরু হবে এবং এই শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু আসলে আমরা জানতে পারবো যে কিভাবে আসলে সরকার তাদের এই সাহায্য সহযোগিতা করবেন এবং সেক্ষেত্রে যে তাদের তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকায় কারা রয়েছেন, কাদের এই পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে, কত টাকা চিকিৎসা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনায় আসবে এবং সেই ক্ষেত্রে তাদের পরবর্তী যে ব্যবস্থাপনা সেই বিষয়গুলোর উপর সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হবে। রিদওয়ানা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। আশিক, ধন্যবাদ আপনাকে। রাজধানীর উত্তরখান কলেজ তালতলায় জাল দলিল করে ভূমি দখলের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। ক্রয়সূত্রের প্রকৃত মালিক 47 বছর ধরে ভোগ দখলে। ওয়ারিশানরা বিদেশে অবস্থান করায় 5 আগস্টের পর 45% জায়গার মধ্যে 23% দখলে নেয় ভূমিদস্যুরা। বাকিটুকু দখল দিতে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে চাপ দেন নোমান আইয়ুব এবং দেলবার গংরা। থানায় একাধিকবার অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। রাজধানীর উত্তরখান মৌজার 23,005 দাগে 23% জায়গা 1978 সালে ডাক্তার আব্দুর রহমানের কাছ থেকে কেনেন হাবিবুজ্জামান খান। তার মৃত্যুর পর ওয়ারিশান কাজী মাহমুদুজ্জামান সহ অন্যান্য অংশীদাররা নামজারি করে। হাবিবুজ্জামান খানের ওয়ারিশানরা বিদেশে থাকায় 23% জায়গা জালিয়াতি করে নিজেদের নামে মিউটেশন করে নেয় মোশাররফ হোসেন ও তার সহযোগীরা। একই দাগে হাবিবুজ্জামান 1979 সালে 20.5% রিয়াজউদ্দিনের কাছ থেকে কেনে ভোগ দখল করে আসছেন। মোশাররফ হোসেনরা সেটিও নামজারি করে নেয় জালিয়াতি করে। এটি নিয়ে 2021 সালে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে মিসকেস করলে এসিলেন কাজী মাহমুদুজ্জামানের পক্ষে রায় দেন। 5 আগস্টের পর সেই জায়গা দখলের জন্য স্থানীয় ভূমিদস্যু দেলোয়ার, কামাল, রাকিব আহমেদ, সুমন, রবিউলকে নিয়ে দফায় দফায় হামলা চালায় অভিযুক্তরা। খাজানা জনি হয়ে গেলগা ওই অঞ্চলে আয় 2-3 দিন করে আয় ভিতরে হান্দা দেইগা আবার বাড়ায় জায়গা বাজার তো গেট ভাঙিয়ে গেলেছিল ওই সময় বাধা দিয়েছে, বাধা দিলে পর আমি গেছি গে। উপরে যারা লিডার কর্মকর্তা আছে সবাই আইসা দাঁড়িয়ে থেকে এখানে এগুলো কাজ করছে। তারা নাকি ডিআইজি লোক। হাবিবুজ্জামান খানের জমি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি।
শুধু তাই না, এই জায়গা দখল নেওয়ার জন্য ২১,৩৮৫ দাগের মোহাম্মদ ইশারুল হকের ৪.৫% জমির উপর থাকা দোকান ভেঙে রাস্তা তৈরি করে ভূমিদস্যুরা। তো এখন আমার জমিটা ভাঙচুর করে, দোকানপাট ঘরবাড়ি ভাঙচুর করে তারা এটা দখল করে নিয়েছে। এটা এখানে আছে আয়ুব আলী আছে, কামাল আছে, রবিউল আছে, তারপরে দিলোয়ার আছে, নুমান আছে। ফ্যাসিস্ট সরকারের আমলা ডিআইজি ইমাম হোসেন, সে এই টাকাগুলো বিভিন্নভাবে দিচ্ছে। রাকিব তার ম্যানেজার, এই রাকিবের ইন্ধনে ওরা নাকি ১ কোটি টাকা দিছে এই জমি দখল করার জন্য। জাল দলিলের সত্যতা যাচাই ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে গেলে সহকারী ভূমি কমিশনার এমন একাধিক জাল দলিলের কথা স্বীকার করে জানান, এই নামজারি বাতিলের জন্য ১৫ দিন আগেই আবেদন করেছেন তারা। আমরা ওনাকে বলবেন এসে বক্তব্য দিতে যে এটা নকল, যেটা পাইছি উত্তরখানের, ওটা দেখলে বোঝা যায় ২-৩ লাইন আজগুবি কথাবার্তা লেখা, আসল তথ্য ২৫ বছরের হিস্ট্রি কিছু নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাল দলিলকারী নুমানরা কাগজপত্র নিয়ে দেখা করার কথা বললেও যোগাযোগ করেনি। উনি তেমন কিছু করে না, যে জায়গায় ওনার আমলে আমি নিজে জায়গায় গেছিলাম, উনি ছেড়ে দিয়েছিলেন। ওনার মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ মালিক হয়েছে, ওনার ছেলেমেয়েরা মালিক হয়েছে। আমি সবগুলো প্রমাণ নিয়ে আপনার কাছে হাজির হব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাঁদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জপিয়েরে বলেছেন, ট্রাম্প এবং বাইডেনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। তিনি সাংবাদিকদের আরও বলেন, এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র এবং বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে শুক্রবার আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। 11তম রাউন্ডে ভেনেজুয়েলার মাঠে আতিথ্য নেবে ব্রাজিল। ম্যাচ শুরু রাত ৩টায়, অন্যদিকে ভোর ৫:৩০টায় প্যারাগুয়ের প্রতিপক্ষ আর্জেন্টিনা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে পেরুর বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানের জয় দরিবালের দলের জন্য বড় অনুপ্রেরণা। বাছাই পর্বের শুরুর দিকে অগোছালো ব্রাজিল ধীরে ধীরে গুছিয়ে উঠছে। টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে। ব্রাজিলের ডেরায় ইনজুরির থাবা। রিয়াল মাদ্রিদের জার্সিতে ইনজুরিতে পড়া রদ্রিগো আর মিলিতাওয়ের অভাব পূরণে কৌশল কষছেন দরিবাল। তবে এই 2 অভিজ্ঞের ইনজুরিতেও শক্তিশালী বেঞ্চ দলটাকে রাখছে কিছুটা স্বস্তিতে। শুরুর একাদশে আক্রমণের দায়িত্ব থাকবে ভিনি জুনিয়র, ইগর জিসুস ও রাফিনহার কাঁধে। এছাড়াও অভিজ্ঞ পাকেতা, ব্রুনো, গ্যাব্রিয়েল শুরুর একাদশে থাকা প্রায় নিশ্চিত। ভেনেজুয়েলার বিপক্ষে হেড টু হেডে শেষ 5 দেখায় হারের দেখা নেই ব্রাজিলের। এদিকে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করার দারুণ সুযোগ। অ্যাওয়ে ম্যাচে নির্ভার স্কালোনি পাচ্ছে পূর্ণ শক্তির দল। এ ম্যাচ জিতলে 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা বাকি দলগুলোর সাথে গড়ে নিতে পারবে বড় ব্যবধান। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ মুখোমুখি দেখা বাছাই পর্বে 2023 সালে। সেবার হোম ম্যাচে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। এছাড়া 2 দলের মুখোমুখি শেষ 5 দেখায় হারেনি মেসির দল। 2 ম্যাচে জয়ের বিপরীতে 3টি ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আলবিসেলেস্তারা। আক্রমণ ভাগে দলের প্রাণভোমরা মেসির যোগ্য সঙ্গী হতে পারেন আলিস্টার ও আলভারেজ। এছাড়াও এনজো, তেগলিফিকো আর ডি পলকে দেখা যেতে পারে শুরুর একাদশে। গোলপোস্টের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ, তার সামনে রক্ষণে শুরুর একাদশে থাকতে পারেন মলিনো, ওতামেন্দি ও রোমেরো। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।